না। আমি না তোকে? চোখ বুজে নেয় পৌষ। ওর জামাটা বুকের দিক থেকে সরিয়ে তাতে বরফ খণ্ড ধরে তৌসিফ। হাত পা অবশ হয়ে আসে পৌষের। কি হচ্ছে তার সাথে এইসব? আজ 4টে দিন পেরোলো তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে এসেছে পৌষ। ছটফট করা দুরন্ত পৌষ এই 4 দিন ধরে ঘরবন্দি হয়েই কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে অব্দি পা রাখতে দেখা গেল না। তৌসিফেরও তেমন আতাপাতা নেই, যদিও দিনে 1 কি 2 বার দেখা মেলে তার। মন মরা ভাব নিয়ে পৌষ তাকালো বাড়ির আঙানায়। পুকুর পাড়টা দেখা যাচ্ছে সেখান থেকে। সেখানেই উঁচু করে সিমেন্ট বাঁধাই করা জায়গা। আদিত্য সেখানে বসে কারোর সাথে কথা বলছে হয়তো। নজর সরিয়ে নিল পৌষ। তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসে দেখলো হেমন্ত কল করেছে। ওদের কারোর সাথে 4 দিন কথা হয়নি পৌষের। যেখানে ভাগ্যই সাথ দিল না, সেখানে রেগে থাকার তেমন কোনো কারণ দেখলো না পৌষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। ওপাশ থেকে সালামের জবাব দিয়েই হেমন্ত বলতে লাগলো, কেমন আছিস পৌষ? জানি না তো হেমু ভাই। হেমন্তের বুকটা ভেঙে কান্না পায়, তবুও কণ্ঠ খাদে নামিয়ে বলে, এমন না, আমি জানি না পৌষ, আমি সবটাই জানি। নিজের অস্তিত্বের সত্যিটা তুই এখন অব্দি জানিস না। আমার হাত পা বাঁধা শোনা, না হলে তোকে এতটা সাফার করতে দিত না তোর হেমু ভাই। শুধু এতটুকু মনে রাখ, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না। তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পৌষ। জানি যে তুই ডেকে আছিস, নিজের বাবার সাফাই গাইছিস না। শুধু বলবো, একদিন সত্যিগুলো তুই সবটাই জানতে পারবি। জানি না কিভাবে সামনে এগোবি, তবে সবসময় মনে রাখিস পৌষ, তোর হেমু ভাই আছে তোর সাথে। তুই আমার বোন, তোকে এই বাড়ির প্রতিটা মানুষ ভালোবাসে সোনা। অতীত কারো পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি। সুযোগ দে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন জাগছে অনেক কিছুই, তবে ওই যে বললাম, চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দেবে, হুম। আমি কি জারুর সন্তান? উত্তরটা আর শোনা হলো না পৌষের। পেছন থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিয়ে তাকালো পৌষের দিকে। মেয়েটার চোখের ভাষাও বোঝে না। মাঝে মধ্যে বোঝে, তবে আবার মনে হয় না, বোঝে না ও। এতটুকু একটা মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছা গেল। তৌসিফ সাধারণভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়লো? না, হেমু ভাই কল দিয়েছিল। ওহ, তোমার সাথে কিছু ছিল পৌষরাত। এখন বাইরে যাচ্ছি, রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর পাবে রাতে। ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফের গাড়িটা যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে পৌষ। রুমে এসে ওড়নাটা মাথায় দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পৌষ তাকালো এক পলক। এমনি সময় হলে হয়তো দুটো কড়া কথা বলতো, তবে এখন কিছুই বললো না। গট গট পায়ে বেরিয়ে এলো সদর দরজা থেকে। মিনু পেছন থেকে ডাকলেও শুনলো না পৌষ। 3 তলা থেকে নেমে পৌষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্যর কাছে মাপ চাইতে হবে তার। কোন বাবা এবার চাইবে তার ছেলের বিয়ে কোনো জায়েজ সন্তানের সাথে হোক? তেমনি হয়তো তৌফিক তালুকদারও চাননি, এটাই তো স্বাভাবিক। জীবনের সবচাইতে বড় সত্যিটাই কিনা পৌষ জানে না। তবে 2 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষের কানে শুধু একটা কথাই ঢুকেছিল, যা তৌফিক তালুকদার বলেছিল চিৎকার করে, পৌষরাত। ব্যাস, পৌষ সেদিন একটা উত্তর পেয়ে গিয়েছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষের থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো এটা পৌষ জানে না, তবে ও ধরে নিয়েছে যেহেতু ও জায়েজ সন্তান আর তৌসিফেরও বউ ভেগে গিয়েছে। তাছাড়া তৌসিফের চরিত্রের ঠিক নেই, সেই সুবাদেই হয়তো জায়েজ পৌষের সাথে চরিত্রহীন পুরুষ তৌসিফের বিয়ে হলো। হঠাৎই কানে কিছু কথা আসতেই স্তম্ভিত ফিরে পায় পৌষ। কখন যে ভাবনায় ডুবে গিয়েছিল খেয়ালই নেই। আদিত্য হেসে হেসে ফোনে কথা বলছে কারোর সাথে। চলে যাচ্ছি দেশের বাইরে, প্রেম টেম করার সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক, তোদের চক্করে পড়ে বেড ধরে অনেকটা সময়ও অপচয় করেছি। নাও ইট ইজ টাইম টু রিল্যাক্স। দেশি মেয়েদের আমার পুষাবে না ডুড। আই ওয়ান্ট এ ইউ নো। আর কিছু শোনার অপেক্ষা করলো না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরালো আদিত্য।
পুকুরের পানিতে এতক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্যর বা চোখ দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়লো। গাল বেয়ে না পড়ে তার টুপ করে পড়লো পুকুরের পানিতে। এত এত মিষ্টি পানির মধ্যে মিলে নিজের অস্তিত্ব হারালো সেই নোনা পানি, ঠিক যেমন ভাবে সম্পর্কের বেড়াজালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকি হাসলো তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কয়বার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন দুবার করবে? ন্যাড়া বেলতলায় একবারই যায়, প্রবাদটা মনে পড়লো তৌসিফের। এর কারণ আছে অবশ্য। ন্যাড়া বেলতলায় একবারই যায়, প্রবাদটা মনে পড়লো তৌসিফের। এর কারণ আছে অবশ্য। বেলতলায় ন্যাড়া মাথায় একবার যাওয়ার পর ন্যাড়া তো আর বেঁচেই থাকে না, দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু তৌসিফের তো সুযোগ আছে, সে কেন কাজে লাগাবে না তাহলে সেই সুযোগ? সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে ভেতরে ঢুকলো পৌষ। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করা আজ 2 দিন বন্ধ করেই দিয়েছে। যার বাবা মায়েরই ঠিক নেই, সেসব সন্তানদের রাগ অভিমান মানায় না, তাই পৌষও কারো প্রতি কোনো রাগ রাখলো না, পুষে রাখলো না কোনো অভিযোগ, ছেড়ে দিল ভাগ্যের উপর। ওকে ঢুকতে দেখেই হেলে দুলে সামনে এলো মিনু। বাদাম বোট চিবোতে চিবোতে রসিয়ে রসিয়ে বলল, কি গো ছোট ভাবি, তোমার মুখটা অমন দেখাই কেন? মামা বুঝি আজকাল আদর সোহাগ কম দিচ্ছে? কি হলো বোঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনু। পৌষর গালিয়ে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কাজের মেয়ে যোগ্যতা বুঝে কথা বলবি, মুখ এত ছুটলে জিভা গোড়া থেকে উপড়ে ফেলবো, চিনিস নি এখনো পৌষকে। বলেই ধূপধাপ পা ফেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৌষ। রান্নাঘরে থাকা বিজলির মা মুখ টিপে হাসছেন। পাশের মেয়েটাকে বললেন, মেয়েটা সায় জানালো মিনুকে তার সহ্য হয় না। নিজে কাজের মেয়ে হয়ে এমন ঢং দেখায় কেন এই বাড়ির মালিক সে নিজেই। জীবন মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। ঠোকা খেতে খেতেই তো একদিন মানুষ বড় হয়, বুঝ আসে তার মাঝে। পৌষের আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইলো হাওমাও করে কান্না করতে, তবে ইচ্ছাই হলো না, কান্না আসছে না তার। চোখ জ্বালা ধরে আসছে, তবুও কান্না এলো না। এমনটা না যে আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসতো বা খুব গভীর কোনো সম্পর্ক ছিল তাদের মাঝে। কথাটা হলো ফার্স্ট লাভ অফ টিনেজ, কিশোরীর প্রথম মন বিনিময় ঘটেছিল। কোন রূপ স্পর্শ ছাড়া এক সম্পর্ক, যার কোনো মায়ের পাঁচ পৌষ বোঝেনি। মনের উপর জোর চলে না, কখনোই না। যদি ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পৌষ কোনোদিনই বিয়েতে মত দিতেই পারতো না। পছন্দ ছিল দুজনের দুজনকে, সেদিন আবেগ সামলাতে পারেনি পৌষ, তাই তো আদিত্য যখন আলিঙ্গন করে তখন বেহায়ার মতো তার হাত দুটো হঠাৎ আদিত্যর পিঠ ছুঁয়ে দেয়। কোনরূপ কামনায় পড়ে পৌষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম, পরে না হয় সম্পর্ক একটু বাড়লো, যা পৌষ তৌসিফের নামে কবুল করে নিজ পায়ে পৃষ্ঠ করেছে। আজ আদিত্য সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না, শুধু মনে হলো যা হয় ভালোর জন্যই হয়। একজন জারজ সন্তানের থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেয়া ধোকা পৌষ মেনে নিতে একটুও খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝতে পৌষ। জারজদের অভিমান মানায় না, তারা শুধু হেলায় খেলায় মানুষের প্রয়োজন মেটায়। কি মনে করে আলমারি খোলে পৌষ। তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি ভরেছে। বেছে বেছে ফিনফিনে একটা পাতলা শাড়ি বের করে ও। আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যর সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়ার, যার আর প্রয়োজনীয়তা অনুভব করলো না পৌষ। বন্ধুদের সাথে বেড ধরে যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেনই বা পৌষ মাফ চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ। সাদার মাঝে লাল রঙের শাড়িটা অদক্ষ হাতে পড়লো। একা অবশ্য পড়লো না, ফোনের সাহায্য প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক রাঙালো। বলা হয় পুরুষেরা নাকি নারীর লাল রঙের ঠোঁট দেখে সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখে চমকালো বটে, তার এহেন রূপ নিজের কাছেই অচেনা। কখনো এই রূপে নিজেকে আবিষ্কারই করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটল না। না হয় তাকে চড় মারার মশগুল পৌষকে গোনাতো সে।
অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবলো পৌষ হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পৌষকে খেতে আসতে বলবে বলে যেই না লাইট অন করলো অমনি চমকালো। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরী। তৌসিফের বুকের দুটো ধাক্কা লাগলো। পৌষের এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতেও মেয়েটাকে এত সুন্দর তো লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইলো তৌসিফ, পারল না। কোনোভাবেই তার চেহারাটা কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষের সামনে রাঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করে পৌষ। ফাঁকা ঢোক গিলে পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে তাকে। জি। আজকাল মেয়েটা এক ডাকেই উত্তর দেয়। তৌসিফ দুই আঙুলে পৌষের চিবুকে ছুঁয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখেই বলল, মাশাআল্লাহ। পৌষ জানে না কেন, তবে ওর মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এইভাবে শাড়ি পরলে যে আজ? ভালো হয়নি। প্রশ্নের উত্তরে প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ কেন জানি খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো হয়েছে পৌষরাজ, তোমাকে সাদা এক পরী দেখাচ্ছে। মাথাটা নামিয়ে নেয় পৌষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলে, I can read your eyes, পৌষরাজ. Am I thinking right now? পৌষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগলো না পৌষ আসলে কি চায়। তার চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতেই মুচড়ে ওঠে পৌষ। তৌসিফ আর একটা হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, I'm sorry for that, জান. Though I was not wrong. পৌষের দেহে কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণটা ওর নাসারন্ধ্রে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওনার কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনে প্রথম কারো কাছে মাফ চেয়েছি পৌষরাজ, দিলাম। আজ ঘ্রাণটা আরো সুন্দর পৌষরাজ। আমাকে মাফ করে দিন। বলেই তৌসিফ ওর মাথার চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে একগোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে। কথাটা বলেই ওকে কোলে তুলে নেয় তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টের লাইট। পৌষকে কোলে তুলে একদম বারান্দায় এসে নামালো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে এসে এই বয়সে অনেক বড় হারটাও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পারা মেয়েটা চেয়েছিল নিজের সবটা শেষ করতে, তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু তৌসিফ তা করেনি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পৌষ মগ্ন রইল। তৌসিফ তাকালো বাইরের আকাশে। আজ চাঁদের দেখা নেই। মেঘের আড়ালে সে ঘাপটি মেরে বসে আছে। মেঘের কানাগোনাও আজ একটু বেশি। এদিক সেদিক ছুটাছুটি করছে ওরা। তৌসিফের মনে পড়লো কোনো একটা সময় এই বারান্দাতেই রাত্রি বিলাস করতো তারা। রাতের পর রাত পাগল করা প্রেমিকের ন্যায় তৌসিফ তাকিয়ে থাকতো এক নারীর মুখের দিকে। তার কোলে মাথা রেখে শুনতো সকল অহেতুক অযৌক্তিক কথা। যে অযৌক্তিক কথাগুলোই তৌসিফের মন ভোলাতো, সারাদিনের খাটুনির সমাপ্তি ঘটাতো। নরম তুলতুলে হাতটা নিজের হাতে ধরে বুকে রাখতো সে। চোখ জুড়াতো, সময় যায় অথচ প্রাণ জুড়াতো না। আজও সময়টা এক, তৌসিফও এক, শুধু পাশের নারীটি ভিন্ন। আর এতটুকু ফারাকের কারণে আজ আর তৌসিফের মন টানলো না সেদিনের মতো। তবুও কোথায় যেন সূক্ষ্ম এক আকাঙ্ক্ষা জাগলো তার মনে। পৌষকে নিয়ে রাত্রি বিলাসের আকাঙ্ক্ষা। সুদূর আকাশ থেকে চোখ সরিয়ে তাকালো পৌষের দিকে। ছটফট করা পৌষ আজ শান্ত বটে। একজন চঞ্চলা প্রাণকে যদি থামাতে চাও, তবে শুধু তার দুর্বল দিকে দুটো টোকা মারো, সে আপনা আপনি থমকে যাবে। পৌষের ক্ষেত্রেও তাই হলো। প্রশ্ন যখন নিজের অস্তিত্বের উপর, মানুষ তো তখন থম ধরবেই। সেখানে পৌষ অতি আবেগী একটা মেয়ে, যা তৌসিফ বুঝে গিয়েছে। ধীরে সুস্থে পৌষের পাশে বসেও এমনি সময় হলে মেয়েটা সরে যেত, তৌসিফের তা জানা। আর আজ না সরার কারণটাও যদিও জানে। তৌসিফ কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দিব। নিজেকে তো দিয়ে দিলাম আপনাকে, ভোগ করুন, অতঃপর মুক্ত করুন আমাকে। ভোগ করুন শব্দটা শুনে তৌসিফের বুঝতে বাঁধলো। আর মুক্ত,
ও করবে পৌষকে মুক্ত? ইহকালে এটা সম্ভব নয়। পৌষকে নিচের দিকে ঘুরিয়ে ধারালো কণ্ঠে বলল, ভোগ? হ্যাঁ ভোগ। আপনারা এটা বাদে আর কি পারেন? ভোগ করার হলে প্রথম রাত এটা করতাম। হাত পা বাঁধা ছিল না আমার, আর নাই আমার পুরুষত্বের কমতি আছে। তাহলে বসে আছেন কেন? যা করার করুন। আপনাদের নোংরামি থেকে আমাকে মুক্ত করুন। এক প্রকার চিৎকার করে উঠে বলল পৌষ। দাঁড়িয়ে গিয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে পড়ল। আহ্বান করছি আপনাকে, আমাকে নোংরা করুন, মুক্তি দিন। আপনার মোহরানা লাগবে না আমার, আপনার ঘরেই রাখা আছে। দয়া করুন আমার প্রতি। তৌসিফ উঠে এলো, হাত বাড়ালো পৌষের দিকে, আঁচলটা টেনেই ওর কাঁধে দিয়ে শান্ত স্বরে বলল, তোমার আহ্বান কবুল করলাম পৌষরাজ। একটু থেমে পৌষকে নিজের পাশে বসিয়ে বলল, তবে কথা দিচ্ছি কোনোদিনও নোংরা করব না, ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমার ভালোবাসা পবিত্র হবে। পৌষ ছাড়া দিয়ে উঠে দাঁড়ালো পুরনায়, ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, পবিত্র? তাও আপনারা? জঘন্য থেকেও জঘন্য আপনারা। কি ভেবেছেন আদির ফোন আলাপ শুনে আমি ওই সব হাজিবাজি বিশ্বাস করব? এই আমাকে বোকা মনে হয়? মনে হয় আমি বোকা? পানিতে যদিও আমার ছায়া দেখতে পাবে, পানিতে যদিও আমার ছায়া দেখতে পারে, তবে আমি কেন আপনার ছায়া দেখতে পারবো না? নিজের গাড়ি আগে পাঠিয়ে অন্য গাড়িতে আপনি গিয়েছেন। ভেবেছেন আদিকে দিয়ে এসব বলিয়ে আমাকে দূরে সরাবেন ওর থেকে? এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। জারজ হতে পারি, তবে দুশ্চরিত্রা না। এত কথা বলে দম ফুরিয়ে এলো পৌষের। তৌসিফ পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লেয়ার অন করলো, যাতে কিছুটা নেশা করে আদিত্য নিজেও মুখে স্বীকার করেছে পৌষকে বাজি ধরে কথা বলা শুরু করেছিল। কিছু মেসেজ দেখায় তৌসিফ, যা দেখে গা শিউরে উঠলো পৌষের। পৌষকে বেড পর্যন্ত নেওয়া ছিল আদিত্য সহ ওর বন্ধুদের একমাত্র লক্ষণ। অবিশ্বাসের কি বা দেখেছে পৌষ? এই ভিডিওটা না হলেও 2 মাস আগের। কোনো এক জাহাজের মধ্যে নেশায় বুঁদ হওয়া আদিত্য। তৌসিফ ফোনটা সরিয়ে বলল, মাত্র 1 ঘন্টা পৌষরাজ, 1 ঘন্টা লেগেছে এগুলো কালেক্ট করতে। পৌষের মুখে কথা রইল না। তৌসিফ এখন অর্ধেক সত্যি বলল। আদিত্য 2 মাস আগ পর্যন্ত পৌষকে খারাপ নজরে দেখলেও ধীরে ধীরে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল পৌষের প্রতি। বাবা মায়ের ছেড়ে দেওয়া এক গরু হলো আদিত্য। সে যেখানে ঘাস দেখে সেখানেই মুখ দেয়। আদিত্যর গার্লফ্রেন্ডের সংখ্যা অসংখ্য। হয়তো এত সবে সে পৌষকে পছন্দ করা শুরু করেছিল, যা প্রকাশ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। তৌসিফ পৌষের হাতটা ধরলো শক্ত করে, অতি ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে আমি জানতাম না তুমি কোনোভাবে আদিত্যের সাথে জড়িত। তাহলে আজীবন একা থাকলেও তোমাকে বিয়ে করতাম না। আর রইল মুক্তি, তা ইহকালে হচ্ছে না পৌষরাত। বিয়ে যেহেতু করেছি ছাড়বো না। ভাবছো তোমাকেই কেন বিয়ে করলাম? এর অনেক উত্তর। তুমি নিজেকে জারজ বলো, যাই বলো না কেন, তুমি এই তালুকদার বাড়ির সাথে জড়িত। আমার সূত্রে না, বরং ভিন্নভাবে। শুধু জেনে রাখো, তোমাকে নদীতে যাতে না ভাসতে হয়, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বড় ভাই না করেছিল, মেজ ভাইও ততটা রাজি ছিল না। কিন্তু জানো, ছোট ছিলাম বলে বাবা আমাকে সব বলতো। কারণ জানি না, আমার আব্বার কথা রাখতেই তুমি এখানে। তৌসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পৌষ। ওর গলাটা এবার ভাঙা শোনালো। দয়া করে বলবেন, আমি কি কারো পাপ নাকি কারো করা পূর্ণ? নিজের মাকে দেখেছো? পৌষ মাথা নাড়ে। তৌসিফ পুনরায় জিজ্ঞেস করে, দেখবে? হ্যাঁ বোধক মাথা নাড়াতেই তৌসিফ পকেট থেকে একটা সাদা কালো ছবি দেখালো। চিকন গরমে দিয়ে বেনি করা কোনো এক যুবতীর ছবি। অসম্ভব সুন্দর সেই যুবতী। তবে পৌষের চেহারা ওর বাবা মায়ের মতো। ও দেখেছে বাবার ছবি। টলমলে চোখে দেখতেই তৌসিফ বলল, তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। হুম। আরেকটা রিজন বলবো তোমাকে বিয়ে করার। পৌষ ওর মায়ের ছবি দেখতে দেখতেই বলল, হুম। প্রথম বিয়ে প্রেম করে করেছিলাম। বউ আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি। তাই এবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তোমায় পোষায় কিনা। আপনার আব্বা আম্মা গিয়েছে বহু বছর আগে। হ্যাঁ,
তার আগেই তুমি বিয়ে করার কথা বলেছিলে আমায়, যেহেতু আমি ছোট ছিলাম ছেলেদের মাঝে। ফাজলামি করেন? আমি তখন ক্লাস 2-তে পড়তাম, হেমু ভাই বলেছিল।